প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে, তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে, যেমন কারো ক্ষতি করতে পারবেন না আপনি, যেমন আপনি সহযোগিতা করবেন, এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল। আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়। একটা নীরব শত্রুর কথা কল্পনা করুন, যে আপনার সীমানার ঠিক ওপারে ওত পেতে আছে, এমন এক অস্ত্র যা একটাও গুলি না ছুঁড়ে পুরো অঞ্চলকে ডুবিয়ে দিতে পারে। এটাই ভারতের লুকানো অস্ত্র, নদীর বাঁধ, যা বাংলাদেশের উপর ধ্বংসাত্মক বন্যা নিয়ে এসেছে। এটি একটি কৌশলী ক্ষমতার খেলা, যা আমাদের সংযোগকারী নদীগুলোর উপর খেলা হচ্ছে। বাংলাদেশ হাজার নদীর দেশ, কিন্তু এই নদীগুলো শুধু জলপথ নয়, এগুলো আমাদের প্রাণ, রাগ আর রহস্যের প্রতীক। কিন্তু পর্দার আড়ালে বাঁধগুলো নিঃশব্দে ষড়যন্ত্রের মতো উঠে দাঁড়ায়। তাদের উদ্দেশ্য বিদ্যুৎ নয়, উদ্দেশ্য নিয়ন্ত্রণ। আমি সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণ নিয়ে তর্ক বিতর্কে যাচ্ছি না। কেন এই বন্যা হলো? ভারত তাদের বাঁধ খুলেছে কিনা? তারা কি ইচ্ছে করে আমাদের ক্ষয়ক্ষতি করার জন্য এটা করেছে? এসব প্রসঙ্গে যাচ্ছি না, কারণ আপনি যতই বিষয়টা ঘোলাটে করার চেষ্টা করুন না কেন, ব্যাপারটা একদম পরিষ্কার। আর আমাদের দেশের সব শ্রেণী পেশার মানুষরা বন্যা দুর্গতদের সাহায্য করতে যেভাবে এগিয়ে এসেছে, আমরা খুব দ্রুত এই ধরনের দুর্যোগ কাটিয়ে উঠব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, কিন্তু আমাদের এই ক্ষয়ক্ষতির হিসাব রাখতে হবে, যাতে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং যে কোনো বাধা বিপত্তি চিহ্নিত করতে পারি। আমাদের সবার সম্মিলিত সচেতনতাই যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে পারে। বিশদ যুক্তিতর্কে না গিয়ে আমি কিছু গবেষণালব্ধ তথ্য নিয়ে কথা বলবো, যা অনেক আগেই প্রকাশিত হয়েছিল এবং তা আমাদের বোঝা ও জেনে রাখা অত্যন্ত জরুরি। 54টি আন্তঃসীমান্ত অর্থাৎ উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর 30টিতেই পানিচর ভারতের বাঁধ। 2012 সালে আমেরিকান জার্নাল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশিত মিয়া মোহাম্মদ আদেলের গবেষণাপত্র ডাউনস্ট্রিম ইকোসাইট ফ্রম আপস্ট্রিম ওয়াটার পাইরেসি ভারতের উজান থেকে পানি সরানোর কারণে বাংলাদেশের উপর ভয়াবহ পরিবেশগত ও সামাজিক অর্থনৈতিক প্রভাবগুলোর বিশ্লেষণ করেছিল। গবেষণাপত্রটি তুলে ধরেছে যে ভারত তার সঙ্গে ভাগ করা নদীগুলোর মধ্যে 50%-রও বেশি পানি সরিয়ে নিয়েছে, যার মধ্যে গঙ্গা অন্যতম। এর ফলে কিছু ক্ষেত্রে পানি প্রবাহ 60% পর্যন্ত কমে গেছে। এই কমতি বাংলাদেশের বিস্তৃত পরিবেশগত অবনতি ঘটিয়েছে এবং মাছের উৎপাদন 75% কমে গেছে। লক্ষ লক্ষ বাংলাদেশি, বিশেষ করে মৎস্যজীবী ও কৃষকরা তাদের জীবিকা হারিয়েছে। তাছাড়া পানি প্রবাহ কমে যাওয়ায় জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে ভূগর্ভস্থ পানি আর্সেনিক দূষণের কারণে প্রায় 7.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণাপত্রটি আরও উল্লেখ করেছে যে ভারতের নদীর তীর সংলগ্ন গ্রোন নির্মাণের কারণে বন্যা বৃদ্ধি, চরম আবহাওয়ার পরিবর্তন এবং ভাঙনের ফলে ভূমি হারানোর মতো বড় পরিবেশগত পরিবর্তন ঘটেছে। লেখক দাবি করেন যে ভারতের এই পদক্ষেপগুলো শুধুমাত্র বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অধিকার লঙ্ঘনই নয়, বরং এটি এক ধরনের পরিবেশগত ও আঞ্চলিক আগ্রাসনও বটে। এর ফলে লেখক যাকে ইকোসাইড, যার অর্থাৎ মানুষের দ্বারা পরিবেশের ধ্বংস বলে অভিহিত করেছেন, যা বাংলাদেশের বাস্তুতন্ত্র, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।
গবেষণাপত্রটি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানায় এবং প্রস্তাব করে যে বাংলাদেশ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আইনি প্রতিকার চাইতে পারে, যাতে উজানে পানি সরানোর এই জলদস্যুতা বন্ধ করা যায় এবং এই অঞ্চলে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা যায়। সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপল ভারতেরই এক গবেষণা আর্টিকেল বাংলাদেশের নদীগুলোর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশ, যা তার বিশাল নদী নেটওয়ার্কের জন্য সুপরিচিত, যেখানে পরিবেশগত অবনতির কারণে 1300-র বেশি নদী থেকে বর্তমানে মাত্র 405টির মতো নদী অবশিষ্ট রয়েছে। আর্টিকেলটি পানি ভাগাভাগি নিয়ে বিরোধ, বিশেষ করে ভারতের সাথে, এবং উজানে বাঁধ নির্মাণের মতো কার্যক্রমের কারণে বাংলাদেশের দিকে পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে। এই পানি প্রবাহ কমে যাওয়ার ফলে তীব্র পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব পড়েছে। যেমন 1988 সালে তিস্তা নদীতে যেখানে 267 প্রজাতির মাছ ছিল, সেখানে এখন মাত্র 27 প্রজাতি অবশিষ্ট রয়েছে, এবং 40 বছরে পদ্মা নদীর পানির পরিমাণ 50% কমে গেছে। প্রতিবেদনটি স্থানীয় জনগোষ্ঠীর, বিশেষ করে ছোট মাপের মৎস্যজীবী ও কৃষকদের সম্মুখীন হওয়া অন্যায়ের কথা উল্লেখ করে, যারা জীবিকার জন্য এই নদীগুলোর উপর নির্ভরশীল। পরিস্থিতি আরও খারাপ হয়েছে পশ্চিমা ধাঁচের নদী ব্যবস্থাপনা প্রকল্পের কারণে, যা নদী ভাঙন রোধ করতে ব্যর্থ হয়েছে, বরং স্থানীয় জনগণকে উচ্ছেদ করেছে এবং পরিবেশগত ক্ষতি বাড়িয়েছে। নিবন্ধনটি একটি ন্যায়সঙ্গত ও প্রসঙ্গ সংবেদনশীল পানি ব্যবস্থাপনা কৌশলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রয়োজন ও অধিকারকে অগ্রাধিকার দেয়। বয়কট কিচ্ছু না, টিভি চ্যানেল থেকে শুরু করে, প্রোডাক্ট থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে। লেট দেম নো দ্যাট উই আর নট দেয়ার পাবলিক। এবার ভারতের কাছ থেকে জবাবদিহি দাবি করার সময় এসেছে। আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে এবং এই সংকটের একটি ন্যায্য ও সুষম সমাধানের জন্য প্রচার চালাতে হবে। যে নদীগুলো আমাদের সংযুক্ত করে, সেগুলো আমাদের বিভক্তও করতে পারে। বাংলাদেশের এই সময়ে ভারতের সহযোগিতার চেয়ে সংঘাতকে বেছে নেওয়ার সিদ্ধান্তের জবাব দেওয়া হবে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই গুরুত্বপূর্ণ জলপথগুলো যেন সকলের কল্যাণে ব্যবহার করা হয়।